আচ্ছা, আমরা লাস্ট ভেক্টর গুণফল ক্রস গুণ যেটা সেটা দেখছিলাম। ক্রস গুণের পরে আরেকটা ভেক্টরের আরেকটা গুণ বাদ আছে, যে আমরা নর্মালি আগে যতগুলা ভেক্টরের গুণ দেখছি সেগুলো সব দুইটা ভেক্টর গুণ ছিল। তো তিনটা ভেক্টরকে আমরা গুণ করতে পারি, এবং এই টাইপের গুণটাকে আমরা ট্রাই ত্রিগুণফল বলি অথবা ট্রিপল প্রোডাক্ট বলি। ত্রিগুণফল বা ট্রিপল প্রোডাক্ট। আচ্ছা, এই আবির, তোকে আমি হোস্ট বানাই দিলাম, কেউ জয়েন দিলে অ্যাডমিট দিস। ট্রিপল প্রোডাক্ট। ওকে, এটা তাহলে কি, এটা হচ্ছে তিনটা ভেক্টর রাশির গুণফল। তিনটি ভেক্টর রাশির। আর তোদের কলেজ যে চয়েস লিস্ট দিছিস সেটা কি আরো এর মধ্যে আপডেট করা যাবে কয় তারিখ পর্যন্ত? আপডেট করা যাবে কয় তারিখ পর্যন্ত রে? মানে তোরা যেটা দিছিস ওটাই ফাইনাল, আর আপডেট করতে পারবি না এরকম কিছু, নাকি আবার নেটে ঢুকে আপডেট করা যাবে এরকম কোনো টাইম দিছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটাও দুইটা টাইপের হইতে পারে। একটা হচ্ছে যে তিনটা ভেক্টরকে গুণ করে আমি একটা ভেক্টর রাশি পাইতে পারি, আর একটা হচ্ছে স্কেলার রাশি পাইতে পারি। তাহলে একটা হচ্ছে স্কেলার ত্রিগুণফল, আর একটা এই ক্ষেত্রে হচ্ছে, এই ক্ষেত্রে গুণফল স্কেলার রাশি। গুণফল স্কেলার রাশি, এবং আমরা এটাই পড়বো, আমরা ইন্টারে পরেরটা দেখব না। আর সেকেন্ডটা হচ্ছে ভেক্টর ত্রিগুণফল। ভেক্টর ত্রি বা ক্রস বলা হয় এটাকে, ভেক্টর ত্রিগুণফল। এই ক্ষেত্রে হচ্ছে, এক্ষেত্রে গুণফল, গুণফল ভেক্টর রাশি। ওকে, সবার লেখা হইলে বলিস। হ্যাঁ ভাই, বল। ওইটা ভাইয়ারে বলে নিস, সমস্যা নাই, মাসুদ রে বলে নিস। ওই যে আবার নামাজের সময় হয়ে যায় তো, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, সমস্যা নাই, তোরা এক কাজ করতে পারিস। 4:30টার দিকে শুরু করলে, তোরা জাস্ট 4:30টার দিকে, মানে 4:30টার আগে নামাজটা পড়ে ক্লাসে জয়েন করিস, তাইলেই হবে। আচ্ছা, এখন আসি। ইয়া, এটা গেল হচ্ছে টাইপ গুলা। তো আমরা এখন এই স্কেলার ত্রিগুণফল এটা পড়বো। আচ্ছা আচ্ছা, লেখ। ওকে, যদি লেখা হয়, তো এখানে তিনটা ভেক্টর তো গুণ করবো। এই তিনটা ভেক্টর গুণ করার জন্য এখানে তিনটা ভেক্টর এভাবে গুণ করবো আমরা। ধর এ, বি আর সি, তিনটা যদি ভেক্টর হয়, আমাদের ফাইনাল প্রোডাক্টটা এখানে আসতে হবে একটা স্কেলার রাশি। তো স্কেলার রাশি আসার জন্য আমাদের তাহলে কি করা লাগবে? এরা সবাই যেহেতু ভেক্টর, আমরা জানি ভেক্টর, ভেক্টরের একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরের ক্রস গুণ হইলে প্রোডাক্টটা হয় একটা ভেক্টর রাশি, আর ডট গুণ হইলে হয় স্কেলার রাশি। তাইলে এখানে এই দুইটার মধ্যে ফার্স্টে ক্রস গুণ হবে, আর প্রথমটার সাথে ডট গুণ যদি করি, তাহলে এই দুইটা মিলে আমি একটা ভেক্টর রাশি পাবো। সেই ভেক্টর রাশির সাথে যদি আবার এইটাকে
ডট গুণ করি তাহলে তখন আবার একটা স্কেলার রাশি চলে আসবে। তো এরকম হইতে পারে, আবার এরকম হইতে পারে বি ডট সি ডট সি ক্রস এ, এরকম হইতে পারে। আবার এটা এরকম হইতে পারে সি ডট এ ক্রস বি। ওকে, সবার জন্যই কি নেট প্রবলেম? ওকে, আর বাকি তোদের মনে হয় নেট প্রবলেম, বাকিরা ঠিক আছে কি? আচ্ছা, ইয়ে কি ঢুকতে পারতেছে না নাকি? নামি দাঁড়া তো, 4 আচ্ছা দাঁড়া। আচ্ছা এবার আসি। তো এই যে এখন এটা কি মিন করে আমরা জানি যে, ধর আমরা দেখছিলাম যে দুইটা ভেক্টর ক্রস গুণ যখন করি তখন ক্রস গুণটা মিন করছিল ওই দুইটা ভেক্টর দিয়ে একটা সামান্তরিক আঁকলে সেই সামান্তরিকের যে ক্ষেত্রফলটা হয় সেইটা। এরকম দুইটার ডট গুণ করলে যেটা আসে সেটা ছিল হচ্ছে জাস্ট ওই দুইটা ভেক্টরকে যদি আয়তক্ষেত্রের ওই 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 একটা ভেক্টর আর আরেকটা ভেক্টরের উপরে, এরকম ছিল মনে পড়ে কিনা, যে এই দুইটা ভেক্টর যদি ডট গুণ করি তখন ব্যাপারটা এরকম ছিল যে যে কোনো একটা ভেক্টর নিব এবং ওই ভেক্টরটার উপরে অপর ভেক্টরটার যে লম্ব উপাংশ হয় বা লম্ব অভিক্ষেপ হয়, সেই লম্ব অভিক্ষেপকে আয়তক্ষেত্রের দুইটা বাহু ধরে, সন্নিহিত বাহু ধরে যে আয়তক্ষেত্র আঁকতাম তার ক্ষেত্রফল, মানে এভাবে আমরা জিনিসগুলোকে ব্যাখ্যা করছিলাম, সবগুলো আগেরটাই লেখা আছে। তো এইটা দিয়ে কি বোঝাচ্ছে, আমি যদি তিনটা ভেক্টরকে এভাবে গুণ করি তাহলে তখন এটা কি মিন করে, তাহলে সেটা একটু দেখার চেষ্টা করি। ধর আমি এটা দিয়ে দেখাচ্ছি যে বি আর সি দুইটা ভেক্টর নিলাম, এই যে বি আর সি, ধর এটা বি, এটা হচ্ছে সি ভেক্টর। এখন এই দুইটাকে ক্রস গুণ করব। ক্রস গুণ করা মানে, ক্রস গুণ বলতে বোঝায় যে এই দুইটা ভেক্টরকে সামান্তরিক ধরে এই সন্নিহিত বাহু ধরে যে সামান্তরিক টাকা হয় তার ক্ষেত্রফল এরকম। আচ্ছা, এইবার এই দুইটাকে ক্রস গুণ করলে জিনিসটা কি আসতেছে আমি একটু লিখি এখানে, যে এ ডট বি ক্রস সি এরকম যদি আসে, আমরা এটা সমান সমান লিখতে পারি বি ক্রস সি, এটা মানে ছিল হচ্ছে বি সি সাইন থিটা, মানে তাদের মধ্যবর্তী কোণ, এটা যদি থিটা হয় তাহলে সাইন থিটা, আর সাথে ক্রস গুণ করলে একটা একক ভেক্টর আসতো, ইটা দিয়ে সেই একক ভেক্টরটা বুঝাইলাম। এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এ ক্রস বি মানে ছিল এ বি সাইন থিটা, এরকম ছিল। তাহলে বি সি সাইন থিটা আর সাথে হচ্ছে এই একটা একক ভেক্টর, এই একক ভেক্টরটা কি নির্দেশ করতো, বি থেকে সি এর দিকে যদি ঘুরাই। আচ্ছা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, চিত্রটা একটু চেঞ্জ করে দিই যাতে আমার জন্য সুবিধা হয়। এইখানে বি দিলাম, এইখানে সি দিলাম। এই ইটার দিকটা কেমনে বের করতে হইতো, বি থেকে সি এর দিকে ডান হাতকে মুষ্টিবদ্ধ করলে বৃদ্ধাঙ্গুল নির্দেশ করতো এই ইটার দিক, তার মানে ইটার দিকটা এই বরাবর বাইরের দিকে। ওকে, আচ্ছা এখন আমি এইটার সাথে যদি আমি এটা কি পাইলাম, একটা সামান্তরিকের ক্ষেত্রফল। তো এখন এইটার সাথে আরেকটা ভেক্টর যদি এভাবে রাখি, এটা হচ্ছে এ ভেক্টর, আমি এই মার্কারটা দিয়ে এ ভেক্টর বুঝাচ্ছি। এ ভেক্টরটা যদি এই বোর্ডের উপরে এভাবে থাকে, এ ভেক্টরটা যদি এই বোর্ডের উপরে এভাবে থাকে, ওকে, তাহলে এটা যদি বি হয়, এটা যদি সি হয়, আর এইটা যদি এ হয়, তাহলে এবার আমি এর সাথে এই বি আর সি তো স্কেলার রাশি, সাইন বি সি সাইন থিটা পুরাটা স্কেলার রাশি, এ আর ইটা এই দুইটাকে যদি গুণ করি তাহলে ব্যাপারটা এরকম আসবে। এটা তো একক ভেক্টর ছিল, সবাই একটু না বুঝলে বলিস। আমি বিসি সাইন থিটাকে আমি এভাবে লিখে রাখলাম বিসি সাইন থিটা। হ্যাঁ ভাই বল।
কি দিছি বুঝি না। কাকে? স্মৃতি? আচ্ছা, নেটে হয়তো প্রবলেম হচ্ছে, সমস্যা নাই। তুই অ্যাডমিট দিতে থাক, আসলে অ্যাডমিট দিস, তাইলেই হবে। ওই যে আসছে, চলে আসছে, জয়েন হয়েছ। হ্যাঁ, আসছে আসছে আসছে। টেনশন করা লাগবে না, যার নেট একটু জয়েন হওয়ার পর একটু টাইম লাগে নেটে যদি ইয়া থাকে। আচ্ছা দেখ, এই বিসি সাইন থিটা এটাকে রাখলাম, এটা একটা ভেক্টর থাকলো, আর এই যে এ একটা ভেক্টর, এইটাও আমি এখানে নিয়ে আসলাম, মানে ভেক্টর রাশি দুইটাকে একসাথে লিখলাম। এখন এই দুইটা ভেক্টরের ডট গুণ করব। এই ভেক্টরটা কোনটা? এই ভেক্টরটা আসলে এই যে যেটা বোর্ডের বাইরের দিকে আছে, আমি এটাকে এইভাবে দেখাইলাম, এভাবে দেখাইলাম। এটা হচ্ছে সেই এ, এই এটা কিন্তু বাইরের দিকে আছে। এখানে আমি এখানে এভাবে একটা ডট সাইন দিলাম, ডট দিয়ে বুঝাচ্ছি এটা বাইরের দিকে। আচ্ছা, তাইলে এইবার এখন এইটার যদি আমি এ ডট এটা করি, আমরা এ ডট বি, এটা সূত্র কি জানতাম? এই বিসি সাইন থিটা থাকলো, বিসি সাইন থিটা থাকলো, এ ডট বি এর সূত্র ছিল ওই ভেক্টর দুইটা নিতে হইতো এ বি, এই ইটার মান হচ্ছে 1, এ বি। আচ্ছা, এখানে ডট সাইন, এই ডট কিন্তু আমি গুণ বুঝাচ্ছি, হ্যাঁ, এ বি, আর হচ্ছে সাইন এ আর ইটার মধ্যবর্তী কোণ কত? ইটাটা ছিল বাইরের দিকে, আমি বলছি এ ভেক্টরটাও বাইরের দিকে, তার মানে তারা সমান্তরাল, মানে কস জিরো, সরি এটা সাইন না, কস, এ বি কস থিটা, কস জিরো। কে এটুক বুঝিস নাই? আমি আবার রিপিট করব। কেউ কে আসিস এখানে, এটা বুঝিস নাই? ঐশী বুঝছিস? আচ্ছা, আবার রিপিট করতেছি। এই বিসি, আচ্ছা আচ্ছা বলতেছি, রিপিট করতেছি, শুনছি বলতেছি, দাঁড়া। এই এইটুক বুঝছিস আশা করি, যে বি ক্রস সি এটা মানে হচ্ছে দুইটা ভেক্টরের ভেক্টর গুণ এ বি সাইন থিটা, আর একটা একক ভেক্টর রাশি ইটা। আর এই একক ভেক্টরটা কিভাবে বের করতে হয়? ভেক্টর দুইটার ওই প্রথমটা থেকে দ্বিতীয়টার দিকে ডান হাতকে মুষ্টিবদ্ধ করলে বৃদ্ধাঙ্গুল সেটা ভেক্টরের দিকটা নির্দেশ করে, তার মানে ইটাটা বাইরের দিকে। ওকে, আমি এইটুককে রাখছি এখানে। এই যে এইখানে এ আর এখানে ইটা, এই দুইটা ভেক্টর, সো স্কেলারটাকে আলাদা রেখে ভেক্টর দুইটাকে ডট গুণ করছি, কারণ এটার সাথে ডট ছিল। তাইলে এ আর ইটা এই দুইটা এখন ভেক্টর এবং তাদের ডট গুণ হচ্ছে। তো ডট, দুইটা ভেক্টরের ডট গুণের নিয়ম ছিল এ ডট বি হইলে এ বি কস থিটা এরকম হইতো। তাইলে এ বি ছিল হচ্ছে দুইটা ভেক্টরের মান, এ এর মান আর বি এর মান। এ এর মানটা আমি লিখছি এ, ইটা হচ্ছে একক ভেক্টর, মান হচ্ছে 1, আর কস জিরো লিখছি কারণ এই ইটা যেদিকে, আমি এটাকেও বলছি একই দিকে, এ ভেক্টরটাকে ওই তল থেকে বাইরের দিকে রাখা হয়েছে, এরকম রাখা হয়েছে। তাইলে এখন দুইজনের দিক যেহেতু একই, এজন্য এখানে কস জিরো আসছে। এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে কজ 180 হইতো, বিপরীত দিক হবে না, আমি ওভাবেই লিখছি, রিজন আছে। কজ 180 হইলেও মানে, আচ্ছা যা হোক, আমি পরে বলতেছি। কজ জিরো আর কজ 180, এই ওই দুইটা যেটাই বলি না কেন, সেক্ষেত্রে এটা মানটা সবসময় জিরো, ওয়ানই আসবে, একটা ওয়ান আর একটা হচ্ছে -1। আচ্ছা, এবার আসি, তাইলে এখন দেখ কি দাঁড়াচ্ছে, পুরো জিনিসটা এরকম দাঁড়াচ্ছে। তাইলে এইটা সমান সমান যা আসতেছে, এই মানটা আমি লিখে দিচ্ছি, তাইলে আসতেছে এ বি সি সাইন থিটা, জাস্ট এটা আসতেছে এ বি সি সাইন থিটা। এই সবার এইটুক লেখা হয়েছে আশা করি, আমি এটা মুছে দিচ্ছি। এখানে কস জিরো মানে যেহেতু 1, তার মানে এখানে শুধু থাকতেছে এ বি সি সাইন থিটা, এ বি সি সাইন থিটা এরকম আসছে। দেখ, এটা একটা স্কেলার রাশি আসছে, এখানে কোনো একক ভেক্টর নাই। এই তিনটা ভেক্টরকে এভাবে গুণ করে আমরা লাস্টে যে গুণফলটা পাইছি সেটা একটা স্কেলার রাশি আসছে, যেটা আমি বলছিলাম এটার নাম স্কেলার ত্রিগুণফল ছিল, যে গুণফল একটা স্কেলার রাশি হবে। আচ্ছা, এইবার আসি এটা দিয়ে কি মিন করতেছে, এটা দিয়ে কি মিন করতেছে দেখ, বি আর সি, এই বি সি সাইন থিটা, সি সাইন থিটা মানে হচ্ছে এই যে এইটা, এইটুক হচ্ছে সি সাইন থিটা। তার মানে এই বি সি সাইন থিটা দিয়ে আমি বুঝতেছি এই সামান্তরিকের ক্ষেত্রফল, এই যে যেটা ভূমিতে আছে, আই মিন এই বোর্ডের উপরে আছে। ওকে,
আচ্ছা, তাইলে আমি এইটাকে এইখানে উঠায় এনে লিখতেছি না। আমি আশা করি তুই কিছুই বুঝতে পারতেছিস না। পরে হয়তো তোর ভিডিও দেখে নেওয়া লাগবে, পরে না বুঝলে আমার আবার বলিস। তাহলে আমি এখানে একটু লিখতেছি এ ডট বি ক্রস সি। কারো পেন নেওয়ার দরকার নাই, যেটুক মনে রাখা লাগবে এগুলা ভুলে গেলেও চলবে যা দেখাচ্ছি। সো বেশি পেন নেওয়ার দরকার নেই। এইটা মানে তার মানে যেটা দাঁড়াচ্ছে, এই যে এটা ছিল উচ্চতা। এই যে যেটা আমি বাইরের দিকে এভাবে লিখছি, যদি আমি এভাবে ধরি, এ হচ্ছে উচ্চতা, আর এই বিসি হচ্ছে ওই আমি যে ক্ষেত্রফলটা আঁকছি, ভূমির ক্ষেত্রফল। ওকে, ভূমির ক্ষেত্রফল। তাহলে এটা একটা আয়তন নির্দেশ করতেছে। কিরকম জিনিসের আয়তন? সেটা হচ্ছে এরকম একটা জিনিসের আয়তন। আই মিন কিভাবে দেখাই এখন, এটাকে আমি এখানে আঁকার চেষ্টা করতেছি। এটা একটা এইরকম ঘনবস্তুর আয়তন নির্দেশ করার চেষ্টা করতেছে, যেটা দেখতে অনেকটা এরকম। এগুলা কিন্তু একটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু, এটা ঠিক আয়তাকার ঘনবস্তু না। এটা হচ্ছে তোরা যদি বইয়ের চিত্রটা দেখিস একটু বুঝতে পারবি, সেটা হচ্ছে ঘন সামান্তরিক বলে। এটা বই কি আছে সবার সামনে? এটা আয়তাকার ঘনবস্তু না। আয়তাকার ঘনবস্তু হলে কি হইতো, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কোণ 90 ডিগ্রি হইতো। এই যে যদি বইটার কথা বলি, দৈর্ঘ্যের সাথে এই দেখ নিচের এটা হচ্ছে ভূমি, দৈর্ঘ্য এই যে বি আর সি, যেটা বি আর সি এটা 90 ডিগ্রি, আবার এর সাথে উচ্চতা এটাও 90 ডিগ্রি। কিন্তু এখন যে বস্তুটা আমি আঁকছি এটা এরকম, এই যে এর ভূমির মধ্যে যে এর দৈর্ঘ্য আর প্রস্থ যে নিচে আছে, এরা কোণ করে আছে, আর উচ্চতা এটা এর সাথে 90 ডিগ্রি কোণে আছে। এই দুইটা কোণ করে আছে। ওকে, ব্যাপারটা এরকম। তাইলে এই টাইপের বস্তুকে আমি অনেকটা এটাকে এভাবে দেখাইতে পারি। দ্বারা দেখাইতে পারবো, সমস্যা নাই। এই বইটাকে যদি আমি বাঁকা করে দিই, অনেকটা এরকম বাঁকা ভাবে ধরি, যদি এই এই যে এখন যে ঘনবস্তুটা হয়েছে, এখন এটার সাথে এইটা কিন্তু 90 ডিগ্রিতে নাই। এই টাইপের ঘনবস্তুগুলোকে আমরা ঘন সামান্তরিক বলি। এটাকে আমরা ঘন সামান্তরিক বলি, আয়তাকার ঘনবস্তু না। আয়তাকার ঘনবস্তু এরকম হবে যদি সবগুলো এরকম 90 হয়। সবাই কি বুঝতে পারছিস? তার মানে এর যে কোনো দুইটা 90 ডিগ্রিতে নাই, ওই যে নিচের ভূমিতে যে দুইটা রাখছি। তাই বুঝছিস? ঘন সামান্তরিক বলে। হ্যাঁ, কখনো শুনিস নাই, আমিও জানি কখনো শুনিস নাই। আচ্ছা, তো এখন তাইলে এই জিনিসটা কি মিন করতেছে? এটা হচ্ছে এ বি ও সি ভেক্টর দ্বারা গঠিত ঘন সামান্তরিকের আয়তন নির্দেশ করতেছে। সামান্তরিকের আয়তন নির্দেশ করতেছে। আয়তন মানে ছিল দৈর্ঘ্য প্রস্থ ইনটু উচ্চতা, মানে হচ্ছে এই ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ ইনটু উচ্চতা ডিরেক্ট বলা যাবে না, কারণ নিচের যে ভূমিতে তার যে দৈর্ঘ্য আর প্রস্থটা আমরা নর্মালি আয়তক্ষেত্র হইলে তখন দৈর্ঘ্য প্রস্থ, কিন্তু এখানে ভূমিটার মধ্যে কিন্তু একটা সামান্তরিক আছে, আয়তক্ষেত্র নাই, ভূমির মধ্যে আছে একটা সামান্তরিক। এই জন্য এই ক্ষেত্রে ক্ষেত্রফলটা আমাদের ভূমির ক্ষেত্রফল বের করতে গিয়ে এই যে বি সির সাথে আবার সাইন থিটাটাও লাগছে, মানে এই সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে গিয়ে বি লাগছে আর সি সাইন থিটা লাগছে, মানে হচ্ছে ভূমি ইনটু উচ্চতা লাগছে। ওকে, তো এখন যেটা মিন করতেছে, এটা মিন করতেছে হচ্ছে তার মানে এই তিনটা ভেক্টরের ত্রিগুণফল, যেহেতু একটা এই ভেক্টর তিনটা দ্বারা গঠিত ঘন সামান্তরিকের আয়তন নির্দেশ করে, কোনো কারণে যদি এটা শূন্য হয়, সেটা কি মিন করবে, যে ওই তিনটা ভেক্টর দিয়ে সামান্তরিক বানানো যাচ্ছে না, এরকম ঘন সামান্তরিক বানানো যাচ্ছে না।
এখন সামান্তরিক বানাইতে হলে কি করা লাগছে, দেখ দুইটা ভেক্টরকে রাখা লাগছে আমার একটা তলে, আরেকটা ভেক্টরকে রাখতে হয়েছে তার বাইরের দিকে লম্ব বরাবর, বাইরে বা ভিতরের দিকে যাই হোক ওই তলে লম্ব বরাবর। তার মানে বি আর সি এর সাথে এখানে এই এ ভেক্টরটা লম্ব বরাবর থাকতে হবে, তাইলেই আমি একটা ঘন সামান্তরিক বানাইতে পারবো, বা এর তখনই এটা দ্বারা ঘন সামান্তরিক বানাবো যার আয়তন। তারপরে আমি আবার বুঝাই দিচ্ছি, তিনটি ভেক্টরের স্কেলার ত্রিগুণফল শূন্য হলে, শূন্য হলে যেটা বুঝাচ্ছে, শূন্য হলে বুঝাচ্ছে যে ওই বস্তুটার আয়তন শূন্য, তার মানে ওই বস্তুটা গঠন সম্ভব না। আর ওই বস্তুটা হওয়ার জন্য দুইটা ভেক্টর ভূমিতে থাকার কথা ছিল, আর আরেকটা তার লম্ব বরাবর থাকার কথা ছিল, কিন্তু তার মানে থার্ড ভেক্টরটা বাকি দুইটা ভেক্টরের লম্ব বরাবর নাই, তার মানে ওই তিনটা ভেক্টর একই সমতলে আছে, ওই তিনটা ভেক্টর একই সমতলে আছে। শূন্য হলে ওই তিনটি ভেক্টর বা ওই ভেক্টর ত্রয়, ওই ভেক্টর ত্রয় একই সমতলে অবস্থিত। আমি ওইখানে মনে হয় উল্টা বলে ফেলছি, একই সমতলে অবস্থিত। আমি উদাহরণ দিচ্ছি, অঙ্কও করাই দিচ্ছি, পেন নেওয়ার দরকার নেই, এইটা আগে লেখ। তিনটা ভেক্টরের স্কেলার ত্রিগুণফল শূন্য হলে ওই ভেক্টরটায় একই সমতলে অবস্থিত, মানে দুইটা ভূমি ভূমি বোর্ডের উপরে, আর এই যে এ ভেক্টরটাকে যে আমি বাইরে বলছিলাম ওটা বাইরে নাই, ওটা ওই বোর্ডের উপরেই আছে। তার মানে ভেক্টর তিনটা একই সমতলে অবস্থিত। আর তিনটা ভেক্টর যদি একই সমতলে থাকে আমি কখনো এটা দিয়ে 3 ডাইমেনশনাল বস্তু বানাইতে পারবো না। আবির এবার বুঝছিস কিনা? ওকে, আচ্ছা, তাহলে এবার একটা উদাহরণ দেই, তোরা অঙ্ক আসলে কিরকম করে করা লাগবে, এতক্ষণ যা বলছি সেটা যদি ভুলেও যাস কোনো সমস্যা নাই। আমরা এই তিনটা ভেক্টরের একবারে আলাদা আলাদা করে ক্রস গুণ ডট গুণ না করে একসাথে তিনটা ভেক্টরের ত্রিগুণফল বের করে ফেলতে পারবো। সেটা কিভাবে করতে পারবো, সেটা হচ্ছে এভাবে। যদি আমাকে এরকম তিনটা ভেক্টর দেওয়া থাকে, এটা হচ্ছে এ ভেক্টর এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, এটা হচ্ছে এ ভেক্টর। তারপর বি ভেক্টর যদি এভাবে দেওয়া থাকে বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে, আর এটা হচ্ছে সি ভেক্টর সি এক্স আই প্লাস সি ওয়াই জে প্লাস সি জেড কে। এখন এরকম তিনটা ভেক্টর দেওয়া থাকলে আমাদের যদি বলে যে এটার এ ডট বি ক্রস সি এটা যদি বের করতে বলে, তাহলে আমরা জাস্ট নির্ণায়ক গঠন করব একটা, আর এইটা যেহেতু স্কেলার রাশি হবে তার মানে কোনো আই জে কে থাকবে না, জাস্ট এই যে এ সহগগুলা নিয়ে একটা নির্ণায়ক বানাবো, এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড সি এক্স সি ওয়াই সি জেড। এটার মান যা আসবে, এই নির্ণায়কের মান যা আসবে সেটাই হবে এই তিনটা ভেক্টর দ্বারা গঠিত ঘন সামান্তরিকের আয়তন। সো আয়তন যদি শূন্য হয় বোঝা যাবে যে এই তিনটা ভেক্টর দ্বারা আমরা কোনো ঘন সামান্তরিক বানাইতে পারবো না, তার মানে এই তিনটা ভেক্টর একই সমতলে আছে। আই মিন বোর্ডের ক্ষেত্রে বললে এই তিনটা ভেক্টর বোর্ডের উপরেই আছে। তো এরকম একটা অঙ্কের উদাহরণ দিচ্ছি আমি।
একটু আমি আর একটা বই নিই, এখানে উদাহরণটা পাচ্ছি না, ওয়েট একটু। তিনটা ভেক্টর দেওয়া আছে, আমি ভেক্টর তিনটার মান লিখতেছি। একটা ভেক্টর হচ্ছে 2i - j + k, এটা একটা ভেক্টর। সেকেন্ড ভেক্টর হচ্ছে i + j - 2k। আচ্ছা, আমি হেড সাইন দিতে ভুলে গেলে তোরা ঠিক করে নিস বা আমাকে মনে করাই দিস। সি ভেক্টর সেটা দেওয়া আছে এরকম i - 2j + 3k, এরকম তিনটা ভেক্টর দাও। বলছে যে বিসি ভেক্টর দ্বয়ের লম্ব দিকের ভেক্টরটি এর সাথে, মানে সহজ কথা। আচ্ছা শোন, এই তিনটা ভেক্টর দিয়ে বলছে যে এরা একই সমতলে অবস্থিত কিনা। তাহলে এটা যদি আমাদের দেখতে হয়, আমরা ওই যে এই কাজটা করব। মানে কোশ্চেন হচ্ছে এরা একই সমতলে অবস্থিত কিনা। তো আমরা এটা করব, যদি 0 আসে মানটা নির্ণায়কের, তাইলে বলবো একই সমতলে অবস্থিত। আর যদি 0 না আসে, তাহলে তারা একই সমতলে অবস্থিত না। ওকে, তাহলে এই কাজটা করি, নির্ণায়ক বানাই। আই মিন আমাদের এটা বের করা লাগবে a ডট বি ক্রস সি। ক্যালকুলেটারে ডিরেক্ট নির্ণায়কের মান বের করতে শিখছিস তোরা? আবির, নামি শিখছিস নাকি? শিখিস নাই না? মানে চেক করতে পারবি যে ঠিকঠাক আছে কিনা। 1 1 -2 আর হচ্ছে 1 -2 3। ওকে, আচ্ছা, তো নির্ণায়কের রুল আমরা খাটাই। যখন এইটা নিব, যখন 2 নিব, এইটা আর এটা বাদ যাবে, আর গুণ দিব, তার মানে হচ্ছে 3 এখানে আসতেছে 3, আর এটা হচ্ছে সূত্রের মাইনাস, আর এটা হচ্ছে 4। আমার ভুল হইলে বলিস যদি গুণ বা চিহ্নে কোথাও ভুল করি। আচ্ছা, পরেরটা হচ্ছে সূত্র অনুযায়ী এটা হচ্ছে মাইনাস, আর এটা তো -1 নিলাম, তাইলে এইটা আর এইটা বাদ চলে যাচ্ছে, 3 একে 3, আর মাইনাস হচ্ছে সূত্রের মাইনাস, আর এটা হচ্ছে -2, তার মানে প্লাস হয়ে যাবে +2। এগুলো তোরা এখন পারিস আশা করি। আচ্ছা, এইবার হচ্ছে এইটার চিহ্ন হচ্ছে প্লাস, সো 1, এইটা আর এটা বাদ চলে যাবে, তাইলে হচ্ছে এটা আসতেছে হচ্ছে -2, সূত্রের মাইনাস, আর এখানে হচ্ছে 1। মনে হয় 0 আসতেছে না, দেখি আমরা। 2, এটা হচ্ছে -1, -1 ইন্টু 2 মানে হচ্ছে -2, আর এটা হচ্ছে +1, এটা হচ্ছে 5, তার মানে হচ্ছে 5 আর কি, +5, আর এটা হচ্ছে -3। আচ্ছা, এটা হচ্ছে -3, মানে হচ্ছে 0 হচ্ছে। ওকে, 0 আসছে। ওকে, তাহলে 0 আসছে, তার মানে আমরা বলতে পারি যে এই তিনটা ভেক্টর একই সমতলে অবস্থিত। তাহলে লিখবো যেহেতু এই তিনটা ভেক্টরের ত্রিগুণফল 0, তার মানে এই ভেক্টর ত্রয় একই সমতলে অবস্থিত। তো লাস্টের অ্যান্সারটা এখানে অ্যান্সার হচ্ছে ভেক্টর ত্রয় একই সমতলে অবস্থিত। সো প্রথম থেকে যত বকবক করছি, মানে প্রুফ যে দেখাইছি, ওগুলা না জানলেও চলবে, তোর খালি এটা জানলেই হবে, পরীক্ষায় এটাই অ্যাপ্লাই করা লাগবে। ওকে, সো পেন নেওয়ার দরকার নেই। আচ্ছা, এখন হচ্ছে আমাদের একটা
নিউ টপিক, আই মিন ভেক্টর আমাদের জাস্ট ভেক্টরের লাস্টের দিকে। আচ্ছা, আরেকটা ব্যাপার, কারো যদি পুরান বই হয় তাহলে এই টপিকটা পাবি না, পুরান বই এই টপিকটা নাই। এই টপিকটা গত বছর থেকে অ্যাড করা হয়েছে মেবি, হ্যাঁ। সো পুরান বই হইলে ওই টপিকটা পাবি না। আচ্ছা, তাহলে আমি এটা মুছতেছি। এই সবার হয়েছে লেখা? আচ্ছা, এখন যে জিনিসটা পড়াচ্ছি এটা তো ম্যাথে এমনিতে ফার্স্ট পেপারে 9 নাম্বার চ্যাপ্টারে ক্যালকুলাস পড়বি তোরা। তো ক্যালকুলাসের খুব সংক্ষিপ্তভাবে আমি একটা মানে ছোট্ট ডিসকাশন করব। পেইন নিবি না একদমই, কারণ জিনিসগুলো যদি নাও বুঝতে পারিস, খালি সূত্রগুলো জানলেও আমরা পারবো, অঙ্ক করতে পারবো বা ওইটা অ্যাপ্লাই করতে পারবো। আর যখন ম্যাথে করবি তখন তো ডিটেলস বুঝেই যাবে, কোনো সমস্যা নাই। তো আমি বোঝানোর জন্য একটু ছোটখাটো আলোচনা করব, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর ব্যাপারটা হচ্ছে এটা আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলোতে বারবার লাগতে থাকবে। তো তোরা যেখানেই ম্যাথ করিস না কেন, একটু তাড়াতাড়ি ক্যালকুলাসের চ্যাপ্টারগুলো যদি করে নিস তাহলে সুবিধা হয়, মানে অন্তত বেসিক ধারণাটা। আচ্ছা, এবার আসি। তো আমিও যথেষ্ট যেটুকু পারি বুঝাই দিচ্ছি। তো এখন হচ্ছে ক্যালকুলাস। ওকে, তো আমরা প্রথমে আসি যে ধর এইটা দুইটা টাইপের মেইনলি ক্যালকুলাসের কি বলবো ম্যাথগুলা। একটা হচ্ছে অন্তরীকরণ, আরেকটা হচ্ছে যোগজীকরণ বা ডিফারেন্সিয়েশন বলে, আরেকটাকে হচ্ছে ইন্টিগ্রেশন বলে। তো আমরা ফার্স্টে অন্তরীকরণটা দেখি। অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন বলে, ওকে, বা ব্যবকলনও বলে, একই নাম, ব্যবকলন। একটু ছোট্ট করে বুঝাচ্ছি, পেন নিবি না। যেমন ধর y ইকুয়ালস টু 3x প্লাস 2, এটা একটা এক্স ওয়াই দুইটা চলক বিশিষ্ট একটা সমীকরণ, এবং এখানে এক্স এর মানের উপরে ওয়াই নির্ভর করে। এক্স এর মান চেঞ্জ করলে ওয়াই পরিবর্তন হয়। তার মানে এখানে এক্সটা হচ্ছে স্বাধীন চলক, আমরা এটাকে আচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। আর এটা হচ্ছে অধীন চলক। ওকে, এখন আসি। ধর আমরা এক্স এর মান 1 বসাইলে, যখন এক্স এর মান 1 বসাবো তখন ওয়াই এর মান আসতেছে, এই ওয়াই অন দিয়ে বুঝাচ্ছি, এক্স এর মান যখন 1 বসাচ্ছি আর কি, তখন ওয়াই এর মান আসতেছে হচ্ছে ধর 5। এক্স এর মান 2 বসাইলাম, তখন ওয়াই এর মান আসতেছে হচ্ছে 6 প্লাস 2 8। এরকম চেঞ্জ হচ্ছে এক্স এর মান পরে। তো আমরা দেখতে চাচ্ছি, ধর আমরা এইটা বের করতে যাচ্ছি যে এক্স এর একক পরিবর্তনে, মানে এক্স এর পরিবর্তনের সাথে সাথে ওয়াই এর পরিবর্তনের হারটা কিভাবে হচ্ছে এইটা বের করতে যাচ্ছি। যেমন ধর আমাদের আমরা যেমন বেগ যখন নির্ণয় করতাম, বেগ সমান সমান কি ছিল, যে সময়ের সাথে সরণের পরিবর্তন, মানে একক সময়ে কত সরণ ঘটছে বা কিরকম সরণের পরিবর্তন হয়েছে, বা ত্বরণ কিভাবে নির্ণয় করতাম, একক সময়ে বেগের পরিবর্তন। তো এই সব ক্ষেত্রে ধর আমরা এখন যদি এই জিনিসটা বের করতে চাই, যে আমরা এইখানে এক্স এর মান দুইটা বসাইলাম, যে একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে x2, আর এর জন্য অ এর দুইটা মান পেলাম, একটা হচ্ছে y1 আর y2। তাহলে আমাকে যদি বলে যে x এর সাপেক্ষে অ এর পরিবর্তনের হার কত, এরকম করে যদি বের করতে বলে, তাহলে আই মিন এক্স এর একক পরিবর্তনে অ এর পরিবর্তনটা কেমন, এটা যদি বের করতে বলে, তাহলে আমরা জিনিসটা কিভাবে বের করব নরমালি, যে এই যে x2 মাইনাস x1 মানে x কতখানি পরিবর্তন করছি, এইটুক পরিবর্তনের জন্য আমরা অ এর পরিবর্তনটা পাইছি এরকম y2 মাইনাস y1। তাহলে এই যে একক পরিবর্তনের জন্য কত পাইছি, তো
এটাই হচ্ছে ব্যাপারটা। তো আমরা এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনটা নির্ণয় করলাম। তো এটাই যদি আমি ওই যে বেগের পরিবর্তনের জন্য বলি, যদি বেগের জন্য আমরা এটাকে এভাবে লিখতাম যে ধর t2 মাইনাস t1 সময়ের পরিবর্তনে বেগের পরিবর্তন, আমি কিন্তু এগুলা জাস্ট বোঝানোর জন্য উদাহরণ দিয়ে লিখতেছি। বেগের পরিবর্তন ধরে এরকম v2 মাইনাস v1 হয়েছে। সুতরাং একক সময়ের জন্য পরিবর্তনে বেগের পরিবর্তনটা কত, এটাকে আমরা ত্বরণ বলতাম v2 মাইনাস v1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1। ওকে, তো এখন কথা হচ্ছে এই জিনিসটাকে আমি তাহলে এইভাবে লিখতে পারি, এই যে এই y2 মাইনাস y1 কে ডেল্টা y দিয়ে লিখলাম, মানে y এর পরিবর্তন ডিভাইডেড বাই x এর পরিবর্তন। আর এটাকে আমি এভাবে লিখতে পারি বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। এটাকে আমরা ত্বরণ বলতাম আর কি নর্মালি। আচ্ছা, এখন আসি আমরা এই কথাটাকে তাহলে কি বলতেছি, এটাকে বলতেছি যে এক্স এর সাপেক্ষে এর পরিবর্তন এরকম সময়ের সাথে বেগের পরিবর্তন এরকম করে বলতেছি, বেগের পরিবর্তনের হার। এখন এটাকে আমরা আরো অ্যাকুরেট ভাবে বের করতে চাই, মানে হচ্ছে ধর তোরা তাৎক্ষণিক বেগ বলে কোনো কথা শুনছিলি 9-10-এ? তাৎক্ষণিক বেগ শুনছিলি তাই না? আচ্ছা, মানে হচ্ছে ধর একটা গাড়ি যখন রাস্তায় যাচ্ছে, তো সব সময় সে ধর আমি বললাম যে 1 সেকেন্ডে তার বেগ এত, 2 সেকেন্ড পর এত, 3 সেকেন্ড পর, মানে আর কি আমি যদি সময়ের ব্যবধানটা অনেক বেশি নেই, আই মিন এই t2 আর t1 এর মান, একটা গাড়ি যখন রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তার মধ্যে এক এক সময় ধর কোথাও সে স্পিড বাড়াচ্ছে কোথাও স্পিড কমতেছে, আমি যদি তার ত্বরণ নির্ণয় করতে যাই, যদি এরকম নেই যে 5 মিনিট সময় তার বেগ ছিল এত, 10 মিনিট সময় তার বেগ এত, তাহলে সে এত ত্বরণে চলছে, কথাটা কিন্তু একজ্যাক্ট ঠিক হবে না, কারণ প্রতি মুহূর্তে তার ত্বরণ চেঞ্জ হচ্ছে। সব সময় জুড়ে ওই ত্বরণটা ছিল না, কোথাও সে স্পিড বাড়াইছে একটু, কোথাও স্পিড কমাইছে, কোথাও খানাখন্দ ছিল স্লোলি গেছে, কোথাও রাস্তা মানে আর কি প্লেন ছিল খুব স্পিডে গেছে। তার মানে আমি যখন এইভাবে সময়ের ব্যবধান অনেক বেশি নিচ্ছি, ধর 5 মিনিট ব্যবধানে দুইটা বেগ নিয়ে আমি বের করলাম যে গাড়িটার ত্বরণ কত, কথাটা সত্যি না, পুরা রাস্তা জুড়ে তার ত্বরণ এটা ছিল না। এটা কি বুঝতেছিস সবাই? আচ্ছা, এই লামি কি বুঝতেছিস? লামি এটুক বুঝছিস? সিদ্দিকা বুঝছিস এইটুক যেটুক বলছি? আচ্ছা, তার মানে আমাদের কি করা লাগবে, আমরা সময় ব্যবধানটা আরো কমায় আনি, ধর 5 মিনিটে এত বেগ ছিল 10 মিনিটে এত বেগ, ওভাবে ত্বরণ না বের করে আমি আর একটু কমাই, যদি এরকম করি 5 মিনিটে এত বেগ ছিল 7 মিনিটে কত, মানে আমি 2 মিনিটের ডিফারেন্স নিলাম, তাহলে আরেকটু অ্যাকুরেট বেগ পাওয়া যাবে, এই সরি অ্যাকুরেট ত্বরণ পাওয়া যাবে। আমি যদি ওইটাকে আরো কমাই ফেলি, যদি ধর 5 মিনিটে নেই আর 6 মিনিটে দুইটা বেগ নেই, তাইলে যে ত্বরণটা পাবো সেটা আরো অ্যাকুরেট হবে। এটাকে তার মানে বোঝা যাচ্ছে আমি যত সময় ব্যবধানটাকে যত ছোট করে নিয়ে আসবো আমার ত্বরণের মানটা তত অ্যাকুরেট হইতে থাকবে, এটুকু বুঝছিস? আর এটা বোঝা যায়? আই পোলাপান, মানে আমি যে বললাম যে ধর এই রোডে গাড়িটা চলতেছিল এইখানে আর এইখানে, ধর আমরা এটা হচ্ছে 5 মিনিট সময় আর এটা হচ্ছে 10 মিনিট সময়, তা আমি যদি এই সময়ে বেগ এটা হচ্ছে ধর v5 লিখলাম, এটা হচ্ছে v10, এই দুইটা সময়ের বেগ নিয়ে এভাবে ত্বরণটা বের করি, তার মানে বোঝাচ্ছে কি ত্বরণ বের করা মানে গাড়িটা এই সময় জুড়ে এত ত্বরণে চলছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে তাই কি সত্যি হয়? একটা গাড়ি যখন রাস্তা দিয়ে যায় সবসময় একই ত্বরণে চলতে পারে না, কখনো সে জ্যামে পড়ে, এই 5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে যাইতে কতবার জ্যামে পড়বে, খানাখন্দ আছে, রাস্তায় স্পিড তার সেম থাকবে না, একই ত্বরণে চলে না নর্মালি, তাই তো? আমি সেটাই বলতে যাচ্ছি। তার মানে এটা ভুল হইতে পারে। আর এই রাস্তার মাঝখানে এই ড্রাইভারের হঠাৎ ইচ্ছা হইলো চা খাবে, একটু থামলো,
চা খেয়ে তারপর আবার যাইতে পারে। তার মানে ওই সময় গাড়ির স্পিডটা একদমই জিরো ছিল, এরকমই হইতে পারে। তার মানে আমি যদি ওর এক্সাক্ট ত্বরণ বের করতে চাই, এটাকে আরো ছোট ছোট ভাগ করে ফেলি, যে এই 5 সেকেন্ডের পরে এই ধর ঠিক তারপরে 6 সেকেন্ড, এই 5 সেকেন্ড না, এটা 5 মিনিট বললাম, যে 6 মিনিটে তার বেগ কত ছিল, তাহলে আমি জাস্ট প্রতি মিনিটে তার ত্বরণ কিভাবে চেঞ্জ হয়েছে সেটা পারবো। মানে আর কি, সময়ের ব্যবধানটা যত কমায় নিয়ে আসবো, আমার ওই গাড়িটার ত্বরণ বের করা তত এক্সাক্ট হবে। এটা বোঝা গেছে কিনা? আচ্ছা, তাইলে আমরা এখন এই এই যে ত্বরণ, এই ত্বরণের সংজ্ঞাটাকে একটু চেঞ্জ করে দেব। কিভাবে চেঞ্জ করে দিব আমি বলে দিচ্ছি। যে ঠিক আছে, তুমি বেগের পরিবর্তনকে সময়ের পরিবর্তন দিয়ে ভাগ করবা, কিন্তু একটা শর্ত জুড়ে দিচ্ছি। শর্তটা হচ্ছে এইটা, যে তুমি এই সময় ব্যবধানটাকে খুবই ছোট্ট নিবা। আই মিন এই সময় ব্যবধানটার ডিফারেন্স যেন শূন্যের কাছাকাছি হয়। মানে ব্যাপার হচ্ছে 5 সেকেন্ড, 5 সেকেন্ডে একটা বেগ নিব ধর, আর একটা নিব 5.001 সেকেন্ডে, মানে এত কাছাকাছি নিয়ে আসবো, শূন্যের কাছাকাছি। তাইলে এই জিনিসটাকে আমরা এভাবে লিখবো, এভাবে লিমিট লেখা হয় LIM লিখে ডেল্টা টি, এখানে একটা অ্যারো সাইন দিয়ে 0 লেখা হয়। এই কথার মানে হচ্ছে তুই বেগের পরিবর্তনকে সময়ের পরিবর্তন দিয়ে ভাগ করবি, বাট শর্ত হচ্ছে তুই নিচে যে সময়ের ব্যবধানটা নিছিস এটা 0-র কাছাকাছি নিবি, মানে সময়টা দুইটা সময় খুব কাছাকাছি নিতে হবে। তখন যে ত্বরণটা পাবো সেটা অনেকখানি অ্যাকুরেট, এবং সেটাকেই আমরা তাৎক্ষণিক ত্বরণ বলি, এবং সেটাই অ্যাকচুয়ালি আমরা এ যে লিখে আসি সেই এটাই মানে সেই ত্বরণটা এটাই। আর এতক্ষণ যে ত্বরণটা বের করতেছিলাম ওটা অ্যাকচুয়ালি গড় ত্বরণ। ওকে, আমরা 9-10-এ যেটা ত্বরণটা বের করতাম ওটা গড় ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ না। তো তাৎক্ষণিক ত্বরণ বের করতে হলে আমি ডেল ভি বাই ডেল টির আগে এই শর্তটা জুড়ে দিতে হবে, যে অবশ্যই সময়ের ব্যবধানটা খুব ক্ষুদ্র হইতে হবে, শূন্যের কাছাকাছি হইতে হবে। সবাই কি এটুক বুঝছিস? আচ্ছা, তাইলে এই জিনিসটার কথাটা কিভাবে বলতে হচ্ছে, দেখ পুরা কথাটাকে আমি এভাবে বলতেছি, যে আমি এখানে ত্বরণ বলতে, তাৎক্ষণিক ত্বরণ বলতে তাহলে কি বুঝতেছি, যে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার যখন সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, এভাবে বলতেছি। তো এই বিশাল কথাটাকে আমি ছোট্ট একটা সাইন দিয়ে বুঝাই দিতে পারবো, এই জিনিসটাই ক্যালকুলাস করে দেয়। তাইলে আমি এইটাকে যদি এভাবে লিখি, এই এ সমান সমান এই পুরা জিনিসটাকে, এই সাইনটাকে আমি এখন এভাবে লিখব, ডিভি বাই ডিটি। এই যে এখানে একটা ডি সাইন নিয়ে আসছি, এই ডি ডিটি এটুকু এক্সট্রা নিয়ে আসছি, ডি ডিটি এটুকু এক্সট্রা নিয়ে আসছি, আর ওখানে আছে ভি, এই পাশে আছে ভি। এই কথার মানে এইটাই। তার মানে এটা দিয়ে কি বোঝাচ্ছে, আমি বেগকে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার নির্ণয় করতেছি যখন সময় ব্যবধান শূন্যের কাছাকাছি। এই জিনিসটাকেই আমরা ক্যালকুলাসের একটা অপারেটর বলতেছি, এই ডিডিটিটাকে, এবং এইটাকে অন্তরীকরণের ব্যবকলন অপারেটর বা অন্তরীকরণের অপারেটর বা ডিফারেন্সিয়াল অপারেটর বলতেছি আমরা এটাকে। এটাকে আমরা এভাবে পড়বো ডিডিটি, হ্যাঁ, ডি বাই ডিটি বলবো না, এটাকে ডিডিটি বলবো। তার মানে ডিডিটি ভি দিয়ে বোঝাচ্ছে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার নির্ণয় করতেছি। আচ্ছা, তাহলে আমি যদি এরকম লিখি, আমি যদি কোথায় এরকম লেখা দেখি, ডি ডিএক্স অফ অয় এভাবে বলে, অথবা তুই সরাসরি এটাকে ডিওয়াই ডিএক্স এভাবে বলতে পারবি। কোথাও যদি ডিওয়াই ডিএক্স লেখা থাকে, এইটা বলতে তার মানে কি বোঝাচ্ছে, সবাই একটু ট্রাই কর। এটা যদি হয় সময়ের সাথে বেগের পরিবর্তনের হার, ওইটা বলতে কি বোঝাচ্ছে? এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। সবাই এটা বুঝতেছিস? সবাই এটা বুঝতে পারতেছিস? ওই পোলাপান কথা কয় না কেন রে? না বুঝলে বল, সমস্যা নাই তো, নতুন জিনিস। আচ্ছা, এই নামি কিছু বুঝতেছিস? আচ্ছা, নেট প্রবলেম করতেছে। আচ্ছা, আর একটু বলেই শেষ করব। এখন এইটা দিয়ে আমরা আরেকটা জিনিস বুঝতে পারি, এই ডিওয়াই ডিএক্সটা আমাদের আরেকটা জিনিস বুঝায়। সেটা কি বুঝায় একটু গ্রাফ দিয়ে দেখাই, তোদের মনে পড়বে আশা করি। তোদের সাথে কথা বলতে গিয়ে আমি এতক্ষণ এই মার্কারটাকে খুলে রাখছিলাম, এখন তো কালি সব গেছে। শিট।
আচ্ছা, তোদের ঢালের ব্যাপারটা মনে আছে নিশ্চয়ই, ঢাল, তাই না? ধর একটা সরল রেখার ঢাল বের করতে বলতো। ধর এটা একটা সরল রেখা, আচ্ছা এরকম একটা সরল রেখা। এই সরল রেখাটার ঢালের সূত্র বের করার মনে ছিল, সূত্র মানে সূত্রটা মনে আছে? ঢাল বের করার সূত্র, রেখার ঢাল বের করার সূত্র মনে? হ্যাঁ, মানে কোটি কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, এটা কি মনে আছে? এরকম কিছু মনে আছে? সবার মনে আছে, আচ্ছা ঠিক আছে। তাইলে ধর আমাদের এইটার এই সরল রেখাটার যদি ঢাল বের করতে চাই তাহলে কি করা লাগবে? এখানে এরকম দুইটা বিন্দু নেওয়া লাগবে। ওকে, তো এই বিন্দুর স্থানাঙ্ক ধর x2 y2, আর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1। ওকে, তো তাই যদি হয় তাহলে এই সরল রেখাটার সমীকরণ ধর এরকম, y ইকুয়ালস টু 3x প্লাস 2, এটা হচ্ছে এই সরল রেখাটার সমীকরণ। আচ্ছা, তাইলে এবার আমাদের ঢাল বের করার নিয়মটা এরকম ছিল যে ঢাল সমান সমান এই যে উপরে ছিল কোটিদ্বয়ের অন্তর, নিচে হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। তো এইমাত্র এই y2 মাইনাস yn কে আমরা ডেল y বাই ডেল x এভাবে লিখছিলাম। তো আমি এই এরকম সরল রেখা যদি দেওয়া থাকে, এই সরল রেখার ঢাল বের করা বলতে যা বোঝায়, তার মানে এই সরল রেখার জন্য dy dx বের করা একই জিনিস বোঝায়। তার মানে dy dx এর আরেকটা ফিজিক্যাল মিনিং হচ্ছে এই y যে ফাংশনটা বোঝাচ্ছে, ওই ফাংশনের যে গ্রাফটা, y দিয়ে যে সরল কি বলবো সমীকরণটা বোঝাচ্ছে, সেই সমীকরণের যে গ্রাফটা আঁকতেছি, সেই গ্রাফের কোনো বিন্দুতে ঢাল যদি নির্ণয় করতে বলে, এই dy dx দিয়ে আমরা ঢালটা নির্ণয় করতে পারবো। তো এই dy dx এটাই বোঝাচ্ছে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার। এই ঢালও কিন্তু তাই বোঝায় যে x এর সাপেক্ষে y কিভাবে পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এইটুকু একদম প্রাথমিক একটা আইডিয়া দিছি আমি। তো তোদের খুব বেশি জটিলভাবে এখন জানা লাগবে না, যখন ম্যাথে পড়াবে আরো ডিটেলস পড়বি। এখন ছোট্ট করে খালি কয়েকটা সূত্র লিখে দিচ্ছি, এগুলা মুখস্থ করে নেক্সট ক্লাসে আমরা এগুলোর প্রয়োগটা দেখব। জাস্ট খালি সূত্রগুলো মুখস্থ করবি। আচ্ছা, এগুলা কিভাবে সূত্রগুলো আসে এগুলা আবার ম্যাথে পাবি, ওইখানে সবগুলাই ডিটেলস পাবি, কোনো সমস্যা নাই। ধর কয়েকটা সূত্র আমি এখানে সূত্র লিখে দিচ্ছি। একটা হচ্ছে আমরা যদি এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েট করি তাইলে 1 আসবে। ওকে, এটা এমনি দেখলি। আচ্ছা, তারপর হচ্ছে আরো কিছু সূত্র, ধর এটা আমাদের বেশি দরকারি হবে, পরে বাকিগুলা বলতেছি। ধর ddx x টু দি পাওয়ার n, যদি x এর সাপেক্ষে এরকম একটা রাশিকে অন্তরীকরণ করতে বলে যে ওই চলকটার উপরে কোন একটা পাওয়ার আছে, তাইলে সূত্রটা এরকম হবে, পাওয়ারটা সামনে চলে আসবে x n মাইনাস 1। জাস্ট মুখস্থ করিস, পরের দিন আমরা এটাকে সূত্র আকারে অ্যাপ্লাই করব। একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই, যেমন ধর বললো এক্স কিউব, এই এক্স এন এর জায়গায় এক্স কিউব, যদি এটাকে বলে ddx করতে, আই মিন এক্স এর সাপেক্ষে এটার পরিবর্তনের হার বের করতে বলে, তাহলে এই সূত্র যদি আমি অ্যাপ্লাই করি কিরকম আসবে? পাওয়ার সামনে আসবে 3, সামনে আসবে এক্স, এই এক্স লিখলাম, n মাইনাস 1 মানে হচ্ছে 3 মাইনাস 1, আই মিন 3x স্কোয়ার আসবে। ওকে, আচ্ছা, এরকম আমরা যদি ddx অফ সাইন এক্স কে যদি ডিফারেন্সিয়েট করি তাইলে আসবে হচ্ছে cos x। যদি ddx অফ cos x কে ডিফারেন্সিয়েট করি তাইলে আসবে হচ্ছে মাইনাস সাইন এক্স। আর যদি একটা কোনো কনস্ট্যান্টকে আমরা ডিফারেন্সিয়েট করি, 5 নম্বর সূত্র, এটা একটা ধ্রুবক, কোন একটা ধ্রুবককে যদি ডিফারেন্সিয়েট করি, আমরা জানি ধ্রুব জিনিসের কোনো পরিবর্তন হয় না, তার মানে যার পরিবর্তন হচ্ছে না
আমি এক্স কে পরিবর্তন করি বা যাকেই পরিবর্তন করি তার কখনোই পরিবর্তন হবে না, তার মানে পরিবর্তনের হারটা হবে শূন্য। তার মানে আমরা যদি ধ্রুবককে কখনো ডিফারেন্সিয়েট করি সেটা শূন্য আসবে। আচ্ছা, আর ডিডি এক্স অফ tan x এটা হবে sec স্কোয়ার এক্স। যদিও আমাদের সবগুলো সূত্র আপাতত লাগবে না। ওকে, আর এইটুকু আপাতত থাকুক আজকে। ডিডি এক্স অফ লগ এক্স এটা হবে 1/x। আজকে এই পর্যন্তই থাকুক। তো তোদের মনে হয় আজকে বেশি? হ্যাঁ, sec স্কোয়ার এক্স। আজকে তাহলে থাকুক। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থাকিস তোরা। এই আবির, তাহলে মিটিংটা এন্ড দে।